প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল এর 11তম আসন নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল অনুষ্ঠানে পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। পুরো আসর জুড়েই আমরা থাকবো আপনাদের সাথে, জানাবো বিপিএল এর নানা রকম খবরাখবর। আপনাদের সাথে আছি আমি সারা ফায়রুজাইমা, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী এবং অভিনেতা মুকিত জাকারিয়া। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত। এবং দর্শক, আপনারা কিন্তু জানেন যে দুদিন বিরতি ছিল, অর্থাৎ আজকেও খেলা ছিল না। দুদিন বিরতি দিয়ে আগামীকাল আবারও মাঠে গড়াবে বিপিএল। তার আগে দেবদা, আপনার কাছেই শুরু করতে চাই, কেমন দেখছেন এবারের বিপিএল? মাঠের ক্রিকেট যদি বলেন সব মিলে ইট ইজ গোয়িং ভেরি গুড। কেননা বিপিএল থেকে আমাদের এক্সপেকটেশনসটা সবসময়ই হাই থাকে রিগার্ডিং স্পেসিফিক্যালি দ্য ন্যাশনাল টিম প্লেয়ার্স অ্যান্ড দ্য ইয়াং প্লেয়ার্স। আনফর্চুনেটলি যে ইয়াং প্লেয়ারদের কাছ থেকে আমরা সলিড পারফরমেন্স আশা করি, এবং বিপিএল এর আগে অফকোর্স যে একটা এনসিএল টি20 হয়েছে, সেখানে যে ইয়াং এক্সাইটিং ট্যালেন্টরা যারা খুব ভালো খেলেছেন তাদের দিকে একটা ফোকাস ছিল যে বিপিএল এ কি করবেন তারা। তো তারা এখনো পর্যন্ত সেভাবে পারফরমেন্সটা করতে পারেনি, বাট প্রুভেন পারফর্মার যারা কিংবা দেশের ক্রিকেটের বড় নাম যারা, তাদের অলমোস্ট সবাই কোনো না কোনো ফেসে গিয়ে ম্যাচ উইনিং নক, ভালো ইম্প্যাক্ট নক, ওভারঅল ইম্প্যাক্টটা ভালো হয়েছে। তো মাঠের ক্রিকেটে যেটা আমরা দেখতে চেয়েছিলাম ফুলফিল সেটা না হলো, স্টিল ইটস ভেরি গুড গোয়িং। আমি বোধহয় এই কদিনের শোতে আপনার কাছ থেকে এতটা পজিটিভ ফিডব্যাক পেলাম। আরেকটু আমরা শুনবো, তার আগে একটু মুকিত ভাইয়ের কাছে যেতে চাই। আপনি একটু বলেন তো, আপনি কোন দলকে এবার সাপোর্ট করছেন? ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে দল খুব ভালো খেলে সেই দলে তো অবভিয়াসলি চলে যাবে, এটা তো অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক ব্যাপার। তো রংপুর রাইডার্স তো 8 খেলায় 8টি জিতেছে, এটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। এটা আমি এই চেয়ারে এবার অনেক ফাঁকিবাজ গেস্ট পাচ্ছি, হ্যাঁ, যারা সবাই রংপুরকে সাপোর্ট করছে। ঢাকাকেও তো সাপোর্ট করতে পারতেন, ঢাকায় ঢাকা সাপোর্ট করা উচিত ছিল, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আমার কেন জানি দেবদা, আমি জানি আপনি ব্যাপারটা কীভাবে নেবেন। সাকিব ভাইয়ের টিম যেহেতু, যেমন আমরা কলকাতার নাইট রাইডার্সে গিয়ে দেখি যে শাহরুখ সাহ গিয়ে চেয়ার আপ করে সব দর্শক সহ যারা খেলোয়াড় আছে, ইভেন তাদের ড্রেসিং রুম থেকে শুরু করে সব জায়গায় যায়। কিন্তু সাকিব ভাই যদি একটু টুকটাক যেত, ঢাকা কিন্তু 8 খেলায় 1 হতো না। আমার কাছে এটা কারো যেন মনে হচ্ছে। এটা আমি একটু দেবদার কাছ থেকে পরবর্তীতে শুনবো যে মাঠেও তো খেলতে হবে, মাঠের বাইরে সাকিব থাকুক আর না থাকুক, মাঠের ভিতরে সাকিবও, বাইরে আবার দলের সাকিবও মাঠে নেই, এই বিষয়ে পরে আসছে। আমরা একটু গতকালকের খেলার স্কোর কার্ডটা যদি একটু দেখে নিতাম। চট্টগ্রাম এবং রংপুর রাইডারের খেলা হয়েছে। একটু দেবদা যদি আমাদেরকে একটু স্কোর কার্ডটা দেখা, ওভারঅল খেলা নিয়ে আমাদেরকে একটু বলুন। আচ্ছা, স্কোর কার্ডটা আসলে देयर আর জাস্ট ফিউ নাম্বারস, কিন্তু স্কোর কার্ডটার পেছনে देयर আর সো মেনি থিংস ইন বিটুইন। আপনি যদি, যেটা মুকিত ভাই বলছিলেন যে তিনি রংপুর সবচেয়ে ভালো খেলছে, রংপুর কেন ভালো খেলছে, কোন জায়গাটাতে ভালো খেলছে, তাদের টিম প্ল্যানিং কিংবা তাদের এক্সিকিউশনের যে লেভেলটা আমার কাছে মনে হয়েছে এখনো পর্যন্ত অ্যাবসলিউটলি স্পট অন। এবং তাদের যে 2 পাকিস্তানি ক্রিকেটার খুশদিল এবং ইফতেখার, এই 2 জন নর্মালি যেটা হয় কি, টি20 ম্যাচটা আপনার 2 ওভারের স্প্যান, 2টো ভালো ডেলিভারি, 3টা ভালো ছক্কা, পুরো ম্যাচ চেঞ্জ করে দেয়। এই 2 জন পাকিস্তানি ব্যাটিং বোলিং 2 দিক থেকেই রংপুরকে এমন একটা সাপোর্ট দিচ্ছেন। আমরা যদি একটু দেখে নিই সেই সাথে খুশদিল স্যার, সেটা আমি বলছিলাম যে এই সাপোর্টটা রংপুরকে ম্যাচের ক্রুশাল পার্টগুলোতে, ক্রুশাল সিচুয়েশনগুলো ওভারকাম করে নিজেদের পক্ষে আনতে অনেক হেল্প করছে, ব্যাটে বলে 2 দিক দিয়েই। এবং এই যে অ্যাডভান্টেজটা, এই অ্যাডেড অ্যাডভান্টেজটা আমার মনে হয় রংপুরকে অন্য যে কোনো দলের চাইতে একটু মার্জিনে এগিয়ে রেখেছে, যেটার প্রপার রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি মাঠের ক্রিকেটে। পয়েন্ট টেবিলে টানা 8 জয়। হ্যাভিং সেড দ্যাট, অন্য দলের কি এরকম প্লেয়ার নেই, দে হ্যাভ ইট। সো হয় কি, আপনার হয়তো অনেক বড় নাম আছে, অনেক বড় ক্রিকেটার আছে। আপনি যদি বরিশালের দিকে তাকান, তামিম ইকবাল খান আছেন, মুশফিকুর রহিম আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন। আমি এই 3 জনের কথা স্পেসিফিক্যালি এই জন্য বললাম যে বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে তারা একদম স্কাই হাই নেমস, কিন্তু তাদের কাছ থেকে যে পারফরমেন্সটা এক্সেপ্ট তামিম, বাকি 2 জনের কাছ থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই পারফরমেন্সটা পাই নাই। বিদেশি রিক্রুট যারা আছেন তারা অন অ্যান্ড অফ জ্বলে উঠছেন, হচ্ছে না। কিন্তু খুশদিল আর ইফতেখারের কথা যদি আপনি বলেন, অলমোস্ট প্রতিটা ম্যাচে 2 জন পারফর্ম করছেন, যে ম্যাচে একজন ফ্লপ করছেন অন্যজন ব্যাটে বলে পুষিয়ে দিচ্ছেন। আমি একটু পড়ে নিতে চাই খুশদিল স্যার বিপিএল 2025 এর পারফরম্যান্সটা। চিটাগাং কিংসের বিরুদ্ধে 28 বলে করেছেন 59 রান, এবং এদিকে তার আছে 2 উইকেট। এবং খুলনা টাইগার্সের 35 বলে 73 রান করেছেন। ফরচুন বরিশালতে 24 বলে 48 রান, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 13 বলে 27 রান এবং আউট হননি তিনি, মাঠেই ছিলেন। সিলেটি স্ট্রাইকার্সের বিরুদ্ধে 16 বলে 21 রান,
আবারও ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে 23 বলে 46 রান, মানে প্রত্যেকটা জায়গায়। এবং তার কিন্তু উইকেটের দিকটা যদি আমরা দেখি, 11 তিনি উইকেট পেয়েছেন এখন। 11টি উইকেট পেয়েছেন ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে, সিলেটের বিরুদ্ধে তিনি কিন্তু উইকেটও পেয়েছেন। একমাত্র ফরচুন বরিশালের ক্ষেত্রে তিনি মনে হয় বোলিংয়ের এখানে সুযোগই তার হয়ে ওঠেনি। দুর্দান্ত। যেখানে এই কদিন কিন্তু একটু কথা হচ্ছিল যে বিপিএল বা আইপিএল ম্যাচ যখন হয় পাশের দেশে, আমরা কিন্তু তারকাদের খেলা দেখতে বসি। তারকা তো নিজেদের দেশের সব প্লেয়াররাই তারকা, কিন্তু যখন ইন্টারন্যাশনাল প্লেয়াররা আসে সেখানে আমরা কিন্তু একটু বেশি তারকা, একটু বেশি পারফর্মার, যাদের নামে দামে আমরা বেশি চিনি তাদেরকে খুঁজি। সেই তুলনায় এবার যেন বিপিএলে বিদেশি তারকা খেলোয়াড়দের সংখ্যাটা কম। কিন্তু দেবদা, আমার কাছে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে যে জামা যেটা বললো যে বিদেশি তারকা অনেক কম, কিন্তু আমাদের দেশের একটা বিশাল তারকা তো সারা পৃথিবী জুড়ে সমাদৃত। আমি সাকিব ভাইয়ের কথা বলছি, সাকিব আল হাসান। খেললে কি প্রবলেম হতো, মানে আমি ঠিক বুঝলাম না, এরকম একটা তারকা ছাড়া বিপিএল হচ্ছে কেমন জানি আমার কাছে, এটা আমার অবজারভেশন, পার্সোনাল অবজারভেশন। ওকে, আপনার প্রশ্নের উত্তর আমি পরে আসছি। জাইমের প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি শুরুতে বলছিলেন যে আই এম দ্য ফার্স্ট পারসন হু হ্যাভ দ্য মোস্ট পজিটিভ ভাইব ইউ হ্যাভ এভার হার্ড ইন দিস বিপিএল শো। সমস্যাটা এইখানে, যেভাবে প্রফেশনালি মাঠের ক্রিকেটটা এক জিনিস, কিন্তু মাঠের ক্রিকেটের বাইরেও দেয়ার আর সার্টেন থিংস যেগুলো খুব চমৎকারভাবে হ্যান্ডেল করতে হয় প্রফেশনালিজম দিয়ে। বিপিএল এর এই পার্টিকুলার জায়গাটাতে ওটা যেমন আমি ভেরি গুড বলেছি, এটাও আমি ভেরি ব্যাড বলবো। একটা প্রফেশনাল ল্যাকিংস রয়ে গেছে, এবং সেটার কারণে বিপিএলটা 11 বছরের মাথায় বা 10 বছরের মাথায় বা 9 বছরের মাথায়, আরও 3 আসর পরের আগের কথা বলছি আমি, যে জায়গাটাতে হিট করা বা রিচ করার কথা ছিল, এই আনপ্রফেশনাল স্ট্রাকচারের কারণে তারা সেটা পারেনি। আপনি খেয়াল করে দেখেন, এই বিপিএলে শেন ওয়াটসন খেলে গেছেন, এবিডি ভিলিয়ার্স খেলে গেছেন, কুমার সাঙ্গাকারা খেলে গেছেন, ক্রিস গেইল খেলে গেছেন। তো দের আর টপ প্লেয়ার্স, এবং এবিডি ভিলিয়ার্স যখন এসেছেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য টপ প্লেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো সেই বিপিএলে এখন এমন প্লেয়ার নাই যার সম্পর্কে আপনি জাইমা ফারুজ বলতে পারেন যাকে আপনার স্টার মনে হয়। সো অ্যাজ এন স্পেকটেটার আপনার কাছে কিন্তু এই জিনিসটা ল্যাক করছে। এটা কেন হচ্ছে? একটা প্রফেশনাল স্ট্রাকচারে বিপিএলকে দিনকে দিন এগিয়ে নিয়ে যাওয়া, ক্রিকেটীয় মান দিয়ে, প্রোডাকশন দিয়ে, স্পন্সরশিপ দিয়ে, টাকা পয়সার দিক থেকে কোনো কিছুই কিন্তু ওই ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান হয়ে 10 পর্যন্ত পৌঁছাতে পারেনি। একটা পার্টিকুলার জায়গার মধ্যে একটা ছোট সার্কেলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এটা হচ্ছে অন্যতম প্রধান কারণ যে বিপিএল এখন আর বড় প্লেয়ারগুলো আসছে না। আপনি খেয়াল করে দেখেন যে একটা সময় আফগানিস্তানের যারা টপ প্লেয়ার, বিপিএলে তাদের আমরা নিয়মিত পেয়েছি। এখন আফগানিস্তানের টপ প্লেয়াররা বিপিএলে খেলতে আসে না, কারণ তাদের দে হ্যাভ বেটার অফার্স, কখনো বিগ ব্যাশ থেকে, কখনো আইপিএল থেকে, কোথা থেকে আমি সেই আলোচনাতে যাচ্ছি না, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে তারা সেই জায়গাটা বাংলাদেশকে যথেষ্ট বা বিপিএলকে যথেষ্ট স্ট্যান্ডার্ড মনে করছেন না। এই ফেলিয়ার কিন্তু ক্রিকেটের না, ক্রিকেটারদের না, এন্টায়ার ক্রিকেট সিস্টেমটা যারা রান করাচ্ছেন তাদের। সো এই কারণেই আমি বললাম যে যদি এভাবেই চলে, আপনি হয়তো ভবিষ্যতে খুশদিল কিংবা ইফতেকারদেরও পাবেন না, তখন আপনার নিয়ে আসতে হবে অন্য প্লেয়ারকে। কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে বিপিএল এর সাথে সাথে, কিন্তু এখন টোটাল 5টা টি20 চলছে ইন্টারন্যাশনালি পুরো ওয়ার্ল্ড জুড়ে। সো কম্পিটিশন বেড়ে যাচ্ছে। আমরা যদি একটু এবারের বিপিএল এর টপ উইকেট টেকার এবং সর্বোচ্চ রান দেখেন একটু, প্লেয়ারের নাম, দল, ইনিংস। তানজিদ হাসান ঢাকা ক্যাপিটাল থেকে, তিনি করেছেন 308 রান। জাকির হাসান, জি, জাকির হাসান করেছেন হচ্ছে 7 ইনিংসে 290 রান, এবং খুরদিল শাহ 6 ইনিংসে 274। রংপুর রাইডার্স থেকে গ্রাহাম ক্লার্ক করেছেন চিটাগাং কিংস থেকে 5 ইনিংসে 263 রান, এবং উসমান খান চিটাগাং কিংসের 6 ইনিংসে করেছেন 259 রান। এখানে আবার সেদিক থেকে কিন্তু বিদেশি প্লেয়াররা রানের দিক থেকে এগিয়ে আছেন। আমরা একটা শুভঙ্করের ফাঁকি আছে, ফাঁকির জায়গাটা কথা আমি বলি, সেটা হচ্ছে একমাত্র খুশদিল শাহ ছাড়া বাদবাকি যাদের নাম দেখছেন আপনি সবাই একটা করে 100 করেছেন। সো আপনি যখন একটা 100 করবেন, খেয়াল করে দেখেন, যিনি 250 করেছেন, আরে ভাই 250 করেছে, ও এক ম্যাচে 115 করছে। সো আপনি যদি সত্যিকার অর্থে বেটার পারফরমেন্সের কথা বলেন, আই উইল পিক 2%। সেটা হচ্ছে যে আমাদের দেশ থেকে জাকির। সো ফার জাকির হ্যাড আ ভেরি গুড বিপিএল। কারণ জাকিরকে আমরা যেভাবে চিনি, বাংলাদেশে যেভাবে ট্রিট করা হয়, যে ও টেস্ট ব্যাটসম্যান, কিন্তু এই বিপিএল দিয়ে জাকির নিজেকে নতুন করে চিনিয়েছেন। যদি ভুল না করি, এখনো পর্যন্ত 3টা 50 করেছে, এবং 3টা 50 ইম্প্যাক্ট ইনিংস, প্রত্যেকটা 50 অ্যাবাভ 150 প্লাস স্ট্রাইক রেটে। অর্থাৎ আপনি শুধু রান করছেন না, সেই রান আপনার দলকে হেল্প করছে। সেম গোস টু খুশদিল শাহ।
আমি তার মানে তানজিদ তামিমের কথা ছোট করছেন, তানজিদ তামিম, লিটন দাস একই ম্যাচে একই দিনে 100 করছে দুজন, ওই ম্যাচে 250 উপরে রান হয়েছে। তবে ওখানেও কিন্তু একটা আবার ঝামেলা রয়ে গেছে, যেহেতু একটা বলা হচ্ছিল যে কোনো একটা জায়গায় কষ্টের থেকে এখানে লিজনের ব্যাটে 100 উঠলো কিনা, এক জায়গা থেকে বাদ পড়ে আরেক জায়গায়, এই কথাটা কিন্তু ওদের That's a different discussion. তো আমি আরেকটু সর্বোচ্চ উইকেট টেকারটাও দেখবো, তার আগে একটু ছোট্ট করে যদি মুকিত ভাইয়ের কথার উত্তরটা একটু দিতেন, যে আফসোস করছিলেন সাকিব আল হাসান, ভাইয়া। সাকিব আল হাসানের ইস্যুটা আসলে এমনিতেই তারকা ক্রিকেটাররা নাই, তারপরে যদি ওয়ার্ল্ড ফেমাস একজন ক্রিকেটার যদি থাকতো, তাও তো বিপিএল এর স্ট্যান্ডার্ডটা একটা জায়গায় চলে যেত। এখনো যে স্ট্যান্ডার্ড অনেক কমে গেছে তা না। এই যে আপনি একটা সুইট কথা বলেছেন, যে পরিমাণ পাকিস্তানের যে দুজন খেলোয়াড় আছে, এর বাইরে এরাও তো ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ লাগে। কিন্তু আমার সাকিব ভাই থাকলে একটা জিনিস কি, অ্যাটলিস্ট অন্তত বিপিএল এর চেহারাটা বা কালার্সটা অনেক বেশি চেঞ্জ হয়ে যেত। এই যে আমার কথা, এটা আমার অবজারভেশন। দেখেন সাকিবের যে ব্যাপারটা, একটা পর্যায়ে যতটুকু আমি জানি, মেবি আই এম রং, আমার জানাটা ভুল হতে পারে, যে সাকিবের বাংলাদেশে আসা, সে কিন্তু বাংলাদেশে টেস্ট খেলে রিটায়ারমেন্টে যেতে চেয়েছিল, সেটা কিন্তু তার সুযোগ হয়নি। এখন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সাকিবের রাজনৈতিক অ্যাফিলিয়েশন, বিং দ্য এমপি অফ বাংলাদেশ আওয়ামী লীগ, উই নো অল দিস স্টাফস, এটা নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না, সবাই জানি। সো ওই জায়গা থেকে পলিটিক্যালি পুরো ব্যাপারটাকে ডিল করা হয়েছে কিনা, এটার একটা সম্ভাবনা রয়েছে। এখন অনেকেই হয়তো হুট করে বলে বসবেন যে ভাই খেলার মধ্যে পলিটিক্স কেন? খেলার মধ্যে পলিটিক্স ছিল, আছে, থাকবে। এটার নিয়ে এটা আই ডোন্ট সি এনি রং উইথ দ্যাট। যেমন আমি জানি না আপনার মনে আছে কিনা, যে খেলার মধ্যে পলিটিক্স আছে, এই কথা আমি বারংবার বলি। এই কারণে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ওয়ারসভুক্ত কোনো দেশ অংশ নেয় নাই। খেলার মধ্যে পলিটিক্স আছে বলেই মস্কো অলিম্পিকে নেটোভুক্ত কোনো দেশ অংশ নেয় নাই। খেলার মধ্যে পলিটিক্স আছে বলেই ভারত পাকিস্তান ইন বিটুইন বাইল্যাটারাল ট্যুর করে না গত 10-12 বছর। সো আমার পয়েন্টটা হচ্ছে যে রাজনীতি থাকতেই পারে, কিন্তু সেই অ্যাবাভ পলিটিক্স আমরা স্পোর্টসটাকে একটু হলেও মার্জিনাল, কি বলা যায়, যে একটু ছাড় দিতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের উপরে নির্ভর করে। হ্যাঁ, আমি যদি ছাড় দিতে না চাই, আমি সেটার দোষ দিচ্ছি না। সো সাকিবের ক্ষেত্রে এরকম ব্যাপার হয়ে থাকতে পারে। ইটস নট অনলি অ্যাবাউট ক্রিকেট অর ক্রিকেটার সাকিব আল হাসান, তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এবং তার পলিটিক্যাল দলের যে সর্বশেষ কর্মকাণ্ড, যেটা নিয়ে বাংলাদেশে এত তোলপাড়, সব কিছু এটার সঙ্গে ইম্প্যাক্টেড। সো খুবই অবভিয়াস যে a lot of people will not want him to play and come in Bangladesh to play cricket. যিনি এটা চাবেন তাকে আপনি দোষ দিতে পারবেন না। আবার যিনি বলবেন যে না, সাকিবের আসা উচিত ছিল, লাইক মুকিত ভাই সেড, সো আমি সেখানেও কোনো দোষ দেখি না। সো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং আপনি এটা যেভাবে দেখেন, আশা করি মুকিত ভাই অ্যানসার পেয়ে গেছেন। এবং আমার মনে এটা আসলে অনেকের মনেই প্রশ্ন, যারা অনেকে আছে যারা খেলা প্রেমী, আর অনেকে আছে যারা এই যে সিজনাল খেলাগুলো দেখতে পছন্দ করেন, তাদের অনেকের মনেই আসলে এই প্রশ্নটা রয়ে গেছে। একটু দেখে নিই সর্বোচ্চ উইকেট কারা পেয়েছে। তাসকিন আহমেদ দুর্বার রাজশাহী থেকে 7 ইনিংসে 16 উইকেট পেয়েছেন তিনি। আকিব জাভেদ পেয়েছেন 6 ইনিংসে 12টি উইকেট রংপুর রাইডার্স থেকে। আবু হায়দার খুলনা টাইগার্স থেকে 6 ইনিংসে 12 উইকেট। খুশদিল শাহ রংপুর রাইডার্স থেকে 7 ইনিংসে 11 উইকেট। এবং আল ইসলাম চিটাগাং কিংস থেকে পেয়েছেন 6 ইনিংসে 11 উইকেট। এখানে কিন্তু আমরা আবারও খুশদিল শাহর নামটা পেয়ে গেলাম, তিনি আসলে ব্যাটে বলে দারুণ করছেন। ওটাই বলছিলাম আমি শুরুতে। তাসকিনের ব্যাপারটা হচ্ছে যে তাসকিন এক ম্যাচে 7 উইকেট পেয়েছে, বাট তাসকিন যেভাবে বল করার কথা লাস্ট 3.5 ইয়ার্স অর 4 ইয়ার্স ইউজ ফর দ্যাট, যে বাংলাদেশের টপ মোস্ট ফাস্ট বোলার তাসকিন। আপনি হোয়াইট বল ক্রিকেট বলেন, রেড বল ক্রিকেট বলেন, সো তাসকিন তার ওই ধারাবাহিকতাটা ধরে রেখেছে এবং ইটস এ গুড টু ওয়াচ। এবং সবচেয়ে বড় কথা যে তাসকিন ওই রিদমটাতে আছেন। আমি পার্টিকুলারলি যে ক্রিকেটারকে এখান থেকে একটু আলাদা করে পিক করতে চাই, দ্যাট ইজ আবু হায়দার রনি। বাংলাদেশে হয় কি জানেন, আপনি যদি ক্রিকেটটা অল্প ফলো করে থাকে, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের কোনো ক্রিকেটার ন্যাশনাল টিমে এসেছে এবং কোনো কারণে একটা সার্টেন স্টেজের পর যদি তিনি লম্বা সময় খেলতে না পারেন, 6 মাস, 1 বছর, 2 বছর পর বাদ পড়ে যান, তার জন্য ন্যাশনাল সার্কিটেও পারফর্ম করাটা ডিফিকাল্ট হয়ে যায় ডিউ টু মেন্টাল প্রেশার। ভাই আমি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে গেলাম, কি করবো না করবো, এটা তাদের উপর ইম্প্যাক্ট ফেলে। আবু হায়দার রনির এই যে কামব্যাকটা, এই কামব্যাকটা আমার কাছে চমৎকার লেগেছে। হ্যাঁ, আবু হায়দার রনি ন্যাশনাল টিমে হয়তো আসবেন না, কিন্তু এই পারফরমেন্সগুলো কি বাইরে থাকা অনেক প্লেয়ার যারা হয়তো সুযোগের অপেক্ষায় আছেন কিংবা সুযোগ ফুরিয়ে গেছে বলে মনে করছেন, তাদেরকে ইন্সপায়ার করতে পারে। শেষ হওয়া সবশেষ এনসিএল টি20 তো আবু হায়দার রনি টপ মোস্ট উইকেট টেকার ছিলেন। সো এই যে আপনার ধারাবাহিকতাটা, এটা তিনি ধরে এনেছেন। আলিস আল ইসলাম ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন, আনফর্চুনেট একটা ইনজুরির কারণে তিনি ওই সিরিজটা মিস করেছেন, তারপর ন্যাশনাল টিমের সার্কিট থেকে বের হয়ে গেছেন, তার আর কোনো নামগন্ধ কোথাও নেই। এটা বাংলাদেশ ন্যাশনাল টিম সিলেক্টর প্যানেলের একটা অনেক বড় দুর্বলতা, যে চোখের আড়াল হয়ে মনের আড়াল না, এরা দুনিয়ার আড়াল হয়ে যায় তাদের কাছ থেকে। আলিসের যে ব্যাপারটা, অসাধারণ, অসাধারণ, ভালো লেগেছে এটা।
আলিসের যে ব্যাপারটা, আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা যদি ফলো করেন, প্রতিটা টিমেই, আমি যে কোনো টিম বলছি না, টপমোস্ট টিমগুলোতে এমন একজন স্পিনার থাকে যিনি একটু বেটার ডিফারেন্ট রোল প্লে করতে পারেন। আমরা এদেরকে নর্মালি মিস্ট্রি স্পিনার বলি বা বলার চেষ্টা করি। আলিসের মতো এক্স ফ্যাক্টরটা আছে, কিন্তু তাকে কিন্তু আমরা না পাচ্ছি। তিনি ন্যাশনাল টিমে আসবেন বা ন্যাশনাল টিমে মানে আসার উপযুক্ত, আমি ওই আলোচনাতে যাচ্ছি না, যে তারও এক্স ফ্যাক্টরটা আছে। তিনি Exactly. ব্যাটসম্যানের ওই দ্বিধার Exactly. মধ্যে ফেলতে পারেন। ব্যাটসম্যান এরপরে কি হবে, একটা দ্বিধার মধ্যে থাকলে কি আপনি ডিসিশন নিতে হয়তো ভুল করে বসবেন। সো দ্বিধা থেকে ডিসিশন নেওয়া কিন্তু খুব ভালো ডিসিশন কখনো হয় না, পার্সোনাল লাইফেও হয় না। আর ক্রিকেট মাঠে স্প্লিট সেকেন্ড একটা বল আসছে, আপনি অফ স্পিন হবে না, আপনার লেগ কাটার হবে, ইউ ডোন্ট নো। সো আলিস ইজ ডুইং ভেরি গুড। এক্স্যাক্টলি। আমরা আরো আলোচনায় ফিরবো এবং মুকিত ভাইয়ের সাথেও আরো অনেক আলোচনা বাকি আছে। তার আগে একটা বিরতি সময় হয়ে গেছে। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া বিশ্লেষক, এখন অবশ্য ক্রীড়া বিশ্লেষকই বলতে হবে, সাংবাদিক আর বলা যাচ্ছে না, দেব চৌধুরী এবং অভিনেতা মুকিত জাকারিয়া। মুকিত ভাই, আপনার কাছে আসি। এই যে ঢাকার মানুষ এবং কিছুটা তো দেখছেন যে এই যে ঢাকা ফল করে যাচ্ছে, এর পিছনে আপনি দায়ী কি পুরোটুকুই দলের যিনি মালিকানায় আছেন তাকে করবেন, নাকি ভেতরের খেলোয়াড়দেরও খেলা একটু দেখছেন? এটা আপনি ভাবতে থাকেন। তার আগে যেহেতু নেক্সট খেলাগুলো চিটাগাঙে, আমরা একটু চিটাগাং থেকে আমাদের সহকর্মী রয়েছেন চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী, আমরা একটু তার সাথে একটু কথা বলে নিই। শুনতে পাচ্ছেন আমাদেরকে? যাব। জি, কেমন দেখছেন খেলার শুরু, প্রিপারেশন কেমন, বা চট্টগ্রামবাসীর মাঝে আসলে কতটুকু উত্তেজনা কাজ করছে? ফ্রম চট্টগ্রাম। দেবটা ভালো বিষয়টি অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামবাসী কতটা উত্তেজনা প্রদর্শন করে সেটা মাঠে গেলেই বোঝা যায়, এবং যখন দেখা যায় যে মাঠের মানে গ্যালারি উপচে পড়ে এবং মাঠের বাইরেও কিন্তু অনেক দর্শক ভিড় করে এবং টিকিটের জন্য। তো সেটা নিয়ে আসলে দিনই উত্তাল গণমাধ্যম, যে টিকিট পাচ্ছে না দর্শক, আবার যারা পাচ্ছে তারাও কিন্তু মানে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খেলা দেখতে যাচ্ছে। আমরা কয়েকজন চিটাগাংয়ের দর্শক পেয়েছি, সব মিলে যেটা বলতে চাই যে আমার পাশে দেখছেন চিটাগাং কিংস খেলছে, কিংস কুইন সবই আছে। আমার সাথে আছে চট্টগ্রামের প্রবর্তকে, দ্য মাস্টার ব্লাস্টার অফ আপনার গিটার। সাথে যারা বসে আছেন ওনারা কি টিকেটের অপেক্ষায় বসে আছেন, না টিকেট পেয়ে তারপরে আপনার পাশে বসেছেন? টিকেট লাভার এই মুহূর্তে আসলে জানতে চাচ্ছিলাম, আপনার পাশে যারা বসে আছেন ওরা কি টিকেটের অপেক্ষায় বসে দেখেন আছেন, এই না মুহূর্তে টিকেট কিন্তু কোথাও পেয়েছেন? টিকিট বিক্রি হচ্ছে না, সরি টু সে দ্যাট। তো আমার পাশে যারা বসে আছেন তারা ক্রিকেট লাভার, তাদের সাথে আসলে কথা বলতে চাই। তারা যেহেতু চিটাগাংয়ের বাসিন্দা, আমরা আসলে চিটাগাংয়ের ভাষায় কিছু শুনতে চাচ্ছিলাম। ঐতিহ্যের শহর চিটাগাং, নানা দিক থেকে গুরুত্বপূর্ণ একটা শহর, সেখানে প্রতি বছরই বিপিএল আয়োজন হয়, দেশে বিদেশি ক্রিকেটাররা খেলে, বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা যখন আসে তখন চিটাগাংয়ের নানাবিধ সৌন্দর্য দেখে কিন্তু চমৎকৃত হয় এবং তারা উচ্ছ্বাসও প্রকাশ করে এবং সারপ্রাইজও হয় অনেকে। আমরা একটু জানতে যাবো চিটাগাংয়ের সম্বন্ধে। এই যে দেশি বিদেশি ক্রিকেটাররা আসে, এটা আপনাদের কাছে কেমন লাগে যে ঐতিহ্যবাহী একটা শহরে আসে, তারা ঘুরে ঘুরে দেখে? একটু চিটাগাংয়ের ভাষায় যদি বলেন। চিটাগাংয়ের ভাষায় বলবো। হ্যাঁ না কই তো সবাইকে আসসালামু আলাইকুম ফ্রম চিটাগাং। আমি চিটাগাংয়ের ভাষাই বলবো। আচ্ছা, আড়াতে ভালো লাগে, যেহেতু আড়া চিটাগাংয়ের মাইয়াই। তো চিটাগাংত যদি কেউ খেলে, কোনো টিম খেলে বিপিএলত, তো অবশ্যই আড়াতে ভালো লাগে, যেহেতু আড়া চিটাগাং বাণিজ্যিক রাজধানী। তো এটা এই চিটাগাংত যে টিম খেলে অবশ্যই তারালাই ভালো কিছু হচ্ছেন করে। অর্থাৎ চিটাগাং কিংস খেলে, চিটাগাং কিংসের জন্য তাদের প্রত্যাশার অনেকটা বড় একটা জায়গা থাকে, তাদের প্রত্যাশার জায়গা, এবং একই সাথে তারা কিন্তু চান সুন্দর একটা খেলা দেখতে। এবং আমার সাথে কিন্তু প্রিন্সেসও আছে। আচ্ছা, কেমন লাগে এই যে বিপিএল যখন আসে, উৎসব ভাব একটা চলে আসে নগরীতে, কেমন লাগে সব মিলিয়ে? চিটাগাংয়ের ভাষায় বলতে, চিটাগাং ভাষা বলতে পারি না। ওমা ভালো লাগে। আপনার পছন্দের ক্রিকেটার কে কে? তামিম ইকবাল। আচ্ছা ঠিক আছে, চিটাগাংয়ের কিং এর কাছে যেতে চাই। এই যে ব্যাপারটা, মানে ঐতিহ্যবাহী একটা শহরে আসে, খেলোয়াড়রা আসে, কেমন লাগে বিষয়টা? এটা তো অনেক একটা মানে মজার একটা বিষয়, আমরা খুব আশা নিয়ে থাকি। তো এটা আমাদের কাছে অনেক ভালো লাগার একটা বিষয়, আমাদের কাছে খুবই ভালো লাগে যখন চিটাগাং খেলে, এবং আমরা আশা করি আমাদের টিম জিতবে ইনশাআল্লাহ।
আর সেটাই, অর্থাৎ চিটাগাংবাসী প্রত্যাশা করেন তাদের মানে টিম জিতবে। আরও একজন আছেন আমাদের সাথে, তার সাথেও একটু কথা বলবো। আপনি একটু চিটাগাংয়ের ভাষায় যদি একটু বলেন যে পুরো ব্যাপারটা কেমন লাগে আর কি। অ্যাকচুয়ালি আমরা চিটাঙ্গে দেখি সাংস্কৃতিক খেলাধুলা লইয়ারে আমরা বেশি মাতামাতি করি। তো বিপিএল ওয়েদে অন্যতম ইভেন্ট, সেই হিসাবে আমরা যে জিওত বই আছে এই বইতে আইব বাছুর গিটার আর ব্যাক সাইডত আছে। তো আমরা চাই দিয়ে আমরা চিটাঙ্গর টিম অজ্ঞ ভালো পারফরমেন্স করিব, এবার আমরা তারা সাফল্য কামনা করি। আর ব্যাপারটা এরকম যে শ্যাম না রাখি না কুল রাখি, উপায় কি গো উপায় কি। ঘরের ছেলে তামিম ইকবাল খেলছেন ফরচুন বরিশালের হয়ে, এবং হোম টিমও কিন্তু রয়েছে চিটাগাং কিংস। এখন কার দিকে কে যাবে, কাকে সাপোর্ট করবে, এটা নিয়ে শুরু থেকেই দোটানায় চিটাগাংবাসীরা, অর্থাৎ চট্টলাবাসীর জন্য একটা মধুর সমস্যা এই মুহূর্তে দেখা দিয়েছে। তো এই ছিলই এখান থেকে সবশেষ অবস্থা। বাবুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য। এবং আমরা কিন্তু সহকর্মীর কাছ থেকে চিটাগাংয়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হবে, তিনি এখানেই আছেন এবং সেখানে কিন্তু দর্শকদের সাথে কথা বলে জানার চেষ্টা করছেন আসলে চিটাগাং মানুষের মাঝে উত্তেজনা কতটুকু। এবং যে জিনিসটা হয় দেবদা, আপনার কাছে একটু যদি জানতে চাই যে এই যে বলছিল যে ঘরের ছেলে তামিম খেলছে ফরচুন বরিশালে, এই জিনিসগুলো আসলে কতটুকু ইম্প্যাক্ট করে, কিংবা তামিমও কিন্তু এমন না, তামিম কিন্তু চিটাগাংয়েই থাকেন পরিবার নিয়ে যতটুকু জানি। সেখানে যখন অন্য দল তামিমকে এই জিনিসগুলো, খেলার ভেতরকার জিনিসগুলো খুঁটিনাটি যদি একটু আমাদেরকে বলতেন, এটা কি প্লেয়ারের ভেতর বা দর্শকদের ভেতরে ইম্প্যাক্ট করে আসলে? প্রথম কথা হচ্ছে যে প্লেয়াররা প্রফেশনাল, তারা কোন ফ্র্যাঞ্চাইজিতে খেলছে এটা বোধহয় তাদের কাছে খুব বেশি ম্যাটার করে না। বাট অফকোর্স নিজের হোম টাউনের ফ্র্যাঞ্চাইজিতে খেলা অবশ্যই স্পেশাল। দ্যাট ডাজন্ট মিন আপনি যখন অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিকে রিপ্রেজেন্ট করবেন এটা স্পেশাল না। এভরি সিঙ্গেল বল ইজ এ স্পেশাল ফর এ ক্রিকেটার। এটা হচ্ছে একদম ক্রিকেটের বেসিক, ইফ ইউ আর এ প্রফেশনাল। আর চিটাগাংবাসী যারা, তারা অবভিয়াসলি চিটাগাংয়ের অন্য যে প্লেয়াররা আছেন বা টপ প্লেয়ার আছেন, তারা তো এক্সপেক্ট করবেন যে ভাই আমাদের যে চিটাগাং টিমটা আছে, চিটাগাংয়ের টপ প্লেয়ার বাংলাদেশে যারা যারা আছে সবাই চিটাগাংয়ে খেলবে। শুধু তাই না, চিটাগাং বিভাগের প্লেয়ার যারা আছে, কুমিল্লার প্লেয়ার যে আছে, নোয়াখালীর প্লেয়ার যারা, আমি জানি না কক্সবাজারের প্লেয়ার যে আছে, সো এটা তারা দর্শকদের দিক থেকে চাইতেই পারে। আর এই দর্শকরা যেটা বলছিলেন যে অ্যাকচুয়ালি মানে দর্শক যারা বসেছেন তারা আসলে খুব বেশি প্রিপেয়ার্ড, এটা আমার মনে হয়নি। সো সরি যে তারা আসলে অনেক সময় হয় কি টেলিভিশনের সামনে ক্যামেরা ফ্রাইট বলে একটা ব্যাপার থাকে, ওই ক্যামেরা ধরলে অনেক পাকা লোকও কথা ভুলে যায়, কথা হয়ে যায়। Exactly, এটা হতে পারে exactly, তার হ্যাঁ, কেসে। সিগনিফিকেন্ট পার্টটা হচ্ছে যে তারা দর্শকের কথা এবং টিকিটের ক্রাইসিসের কথা বলছিলেন। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন শুনি যে বা দেখি গ্যালারি ভর্তি দর্শক, বাইরে দর্শক অপেক্ষা করছে, টিকিট নাই, এই ব্যাপারটা আমি সবসময় যে আমি খুবই এনজয় করি। এর মানেটা হচ্ছে যে উদ্দেশ্যটা নিয়ে এই কাজটা করা হচ্ছে, ইটস নট নেসেসারি বিপিএল, এটা একটা কনসার্ট হতে পারে, একটা ফুটবল ম্যাচ হতে পারে, একটা বাচ্চাদের কোনো কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হতে পারে। যখন অনেক বেশি মানুষের এনগেজমেন্ট হয় তখন আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে ব্যাপারটা সাকসেসফুলি রান করা হচ্ছে, অন্তত মাঠের পারফরমেন্সটা দিয়ে। একদমই। মুকিত ভাই, আপনার কাছে যেটা বলছিলাম যে কাকে বেশি আসলে কোনটা বেশি দরকার ছিল, মাঠের ভেতরের পারফরমেন্স নাকি টিমের বাইরের শাকিব খানকে? আর সেই সাথে যারা এখন খেলছে, এই যে যেরকম তামিমের কথা যদি বলি, তাসকিনের কথা যদি বলি, তারাও তো স্টার, যারা এখন খেলছে তাদের মধ্যে কার খেলাটা আপনি এনজয় করছেন? দুটোই উত্তর চাই। না, আমি বরাবরই বলবো যে একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে তাসকিনের পারফরমেন্স আমার কাছে ভীষণভাবে আলোড়িত করেছে। কারণ বিপিএলটা সারা পৃথিবীর ক্রিয়ার সাথে ইনভলভ যারা আছে তারা সবাই উন্মুখে বসে থাকে। তো তাসকিনের এই পারফরমেন্সটা বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার বলে মনে হচ্ছে। আর তুমি একটা সুন্দর কোশ্চেন করেছো জায়মা, সেটা হচ্ছে যে ঢাকার ব্যাপারটা, যেটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে প্রথমে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে শাহরুখ সাহেব এসে কলকাতা রাইডার্সে এসে চিয়ার আপ করে যেত, গ্রিন রুমে যেত, ঘরে গিয়ে মজা করছে, সৌরভ গাঙ্গুলির সাথে মজা করছে, এই জিনিসগুলো একটা প্লেয়ার এবং পাশাপাশি দর্শকদেরকে একটা আনন্দ দেয়। তো এই দুটো যদি সাকিব ভাই এসে যদি একটু আসতো, দর্শকদের সাথে যেত, একটা অন্য জায়গায় যেত, সেটা ওয়ানে থাকতো না, সেটা হচ্ছে 3-এ গিয়ে পৌঁছতো বা 4-এ গিয়ে পৌঁছতো। এটা আমার পার্সোনাল অবজারভেশন, এটা আমার কাছে বলতে হয়েছে। আর দেবদা একটা অসাধারণ কথা বলেছে, সেটি হচ্ছে যে তামিম যদি চিটং হয়ে খেলতো, চিটংয়ের মানুষের, কারণ আমি চিটংয়ে বড় হয়েছি, ওই ভদ্রলোক বসে আছে বাচ্চুভাই গিটারের সামনে, তার মানে কি ও একটা ইমোশন এখানে চলে এসছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে তামিম যদি আজকে ফরচুন বরিশালে না হয়ে যদি
অবশ্যই টাকার জন্য গিয়েছে। সে যদি আজকে চিটং কিংসের সাথে খেলতো তাহলে ব্যাপারটা আরও একটা ব্যাপকতা পেত। এটা আমার পার্সোনাল অবজারভেশন। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং ওই হোম গ্রাউন্ডে খেলার সে আলাদা একটা তৃপ্ত নিশ্চয়ই Exactly. অ্যাজ আ পার্সন পেতেন বলে এটা আমারও ধারণা দেবদা, জাস্ট নিজের মনের কথা বললাম। আরো কথা বলবো এই নিয়ে দর্শক। এই মুহূর্তে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে এখনই, সাথেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা, এবং স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী এবং অভিনেতা মুকিত জাকারিয়া। কালকে কিন্তু খেলা, এবং তার আগে আমার মনে হয় যে এখন পর্যন্ত চিটাগাং খেলা শুরু হওয়ার আগে কি পয়েন্ট টেবিলে কে কোন দল কোন অবস্থানে আছে একটু যদি দেখে নিতাম আমরা, তারপরে আমরা আলোচনায় আগাই। এবং শুরুতেই অবশ্যই রংপুর রাইডার্স 8 ম্যাচ 8টি জয়, কোনোটাতেই হারেনি তারা, পয়েন্ট 26। ফরচুন বরিশাল 6টি ম্যাচ খেলেছেন, 4টিতে জয় পেয়েছেন, 8 পয়েন্ট নিয়ে তারা আছেন। চিটাগাং কিংস 6 ম্যাচে 4টি জয় এবং তাদেরও স্বাভাবিক 8 পয়েন্ট। দুর্বার রাজশাহীর 7টি ম্যাচ 3টিতে জয়, এবং পরবর্তীতে খুলনা টাইগার্সের দেখতে পাচ্ছি 6 ম্যাচ এবং 2টিতে জয় পেয়েছে তারা। সিলেট স্ট্রাইকার্সের 7 ম্যাচে 2টিতে জয়, এবং ঢাকা ক্যাপিটালস 8টি ম্যাচ খেলে 1টি মাত্র জয় পেয়েছেন। একদম পয়েন্ট টেবিলের শুরুতে যদি দেখি রংপুর রাইডার্স 8-এর 8 এবং ঢাকার 8-এর 1। ঢাকা নিয়ে আর কথা বলতে চাই না, রংপুর রাইডার্সের বিষয়টা নিয়ে দাদা একটু জানতে চাই। এই যে টানা জয় দেখে যাচ্ছে, এই পর্বে কিন্তু হারার সুযোগ ছিল তাদের। হ্যাঁ, এখন পর্যন্ত তাদের হারার সুযোগ আছে, সেটা হয়তো বা ইম্প্যাক্ট করবে না, কিন্তু পরবর্তীতে গিয়ে মানে এটা কি সম্ভব যে জিতছে জন্য জিতেই যাবে এবং ফাইনাল পর্যন্ত একটা কি বাধা এখানে আসতে পারে না? দিন শেষে তো ক্রিকেট। 2023 সনে যদি ভুল না করি আমি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স টানা 11 ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। টানা 11 ম্যাচ জিতেছিল, যেটা বিপিএল রেকর্ড অ্যাকচুয়ালি। এই ধরনের ক্ষেত্রে একটা আপনি যে জায়গাটা পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন, আমার মনে হয় আমি সেটা ধরতে পেরেছি। আপনি শুধুমাত্র ক্রিকেট না, গ্লোবাল টুর্নামেন্টে দেখবেন যে পার্টিকুলার কোনো একটা টিম একদম মানে স্কাই হাই পারফরমেন্স, দে আর জাস্ট ফ্লাইং। পার্টিকুলার নকআউট স্টেজের একটা ম্যাচে যায়, একটা ম্যাচ খারাপ খেলে অ্যান্ড দে আর আউট অফ দ্য টুর্নামেন্ট। এক্স্যাক্টলি। সো রংপুরের ক্ষেত্রে সেটা হবে না, এটা বলার কোনো সুযোগ নাই। এবং ধরেন আপনার কোয়ালিফায়ার, এলিমিনেটর, যে কোনো জায়গায় এটা তো ঘটতেই পারে, যে কোনো সময় ঘটতে পারে। বাট আমার মনে হয় রংপুর টিমের সবচেয়ে বড় কথা হচ্ছে, বড় শক্তির জায়গাটা অ্যাপার্ট ফ্রম দ্য প্লেয়ার্স, তাদের টিম বন্ডিংটা। এই বন্ডিংটা আমার মনে হয় রংপুরকে অন্য দলগুলোর চাইতে এক্সট্রা একটা মার্জিন দিচ্ছে। ক্রেডিট গোজ টু রংপুর টিম ম্যানেজমেন্ট আর অফকোর্স ইনফিল্ড ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, তাকে এই ক্রেডিটটুকু দিতেই হবে। এবং যে কারণে আপনারা নায়ক শাকিব খানের কথা বলছিলেন, তার টিম ঢাকার এই জায়গাটাই মিসিং। টাকা তারা দিচ্ছেন, ভালো প্লেয়ার নেওয়ার মতো দেশি প্লেয়ার নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু টিমের ভেতরের যে জেলিংটা না, এই জেলিংটা মিসিং যদি থাকে, আপনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খুব বেশি ভালো করতে পারবে না। কারণ বিদেশ থেকে একজন প্লেয়ার আজকে রাতে এসেছে, আগামীকালকে বেস্ট 11-এ তিনি খেলবেন, তার বাকি 10টা কলিগের 6 জনকে তিনি চেনেন না। এই সিচুয়েশনে পারফর্ম করাটা ডিফিকাল্ট, টিমের সঙ্গে কানেক্ট করাটা ডিফিকাল্ট। এই যে ইন বিটুইন ইন্টারপার্সোনাল ম্যান টু ম্যান কানেকশন, এই কানেকশনটা রংপুরের ক্ষেত্রে খুব ভালো। দ্বিতীয় যদি আমি কারো কথা বলি, দ্যাট ইজ ফরচুন বরিশাল, বিকজ দিস ইজ অলমোস্ট দ্য সেম টিম দ্যাট গট দ্য চ্যাম্পিয়নশিপ লাস্ট বিপিএল। সো আমার মনে হয় যে মূল টক্করটা দুটো টিমের মধ্যে হওয়ার কথা। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনার চিটাগং কিংস রিসেন্টলি দে আর ডুইং ভেরি গুড। খুলনা খুব ভালো একটা স্টার্ট করেছিল, মাঝখানে একটু ডিরেলড হয়ে গেছে। আর বাকি যে 3টা টিম, এরা আসলে খুব ভালো কিছু করতে পারবে বা টপ 4-এ ফিনিশ করতে পারবে। এই মুহূর্তে অন্তত সেই জায়গাটা অনিশ্চিত মনে হচ্ছে। ঢাকা তো অবশ্যই, ঢাকা তো একেবারেই। আমি একটু মুকিত ভাইয়ের কাছে যাই। মুকিত ভাই, এখন কিন্তু 8টা ম্যাচ হওয়ার পর পছন্দের জায়গাটা বলে দেওয়া খুব সহজ। আপনি যেরকম বলেছেন রংপুর রাইডার্স, অ্যাপার্ট ফ্রম রংপুর রাইডার্স, ধরলাম রংপুর রাইডার্স নিয়ে, আপনি নিজে নোয়াখালীর মানুষ, নোয়াখালীরও কোনো টিম নাই। এখন সেক্ষেত্রে আপনি কোন দলকে সাপোর্ট করছেন? চিটাগং কিংস। কেন চিটাগং? আমার কাছে ওই যে বললাম যে চিটাগং বড় হওয়া, সেই লোভটা সামলাতে দ্বিধাবোধ করছি না। আমি আশা করছি যে আরও বেশ কিছু খেলা আছে। চিটাগং কিংস সেকেন্ড পজিশনে আসবে বলে আমার ধারণা, আমার কাছে মনে হচ্ছে, হতেও পারে। আমারও এটা দাদার কাছে খুব জানার ইচ্ছা যে রংপুর রাইডার্সের পরে আসলে সেকেন্ড পজিশনে আপনি কাকে আগিয়ে রাখবেন, কারণ এখানে কিন্তু বরিশাল এবং চিটাগাংয়ের পয়েন্ট ব্যবধানটা দেখে বলাটা খুবই মুশকিল। একমাত্র মাঠের খেলাতেই চেঞ্জেস আসতে পারে। আমার মনে হয় এই পার্টিকুলার একটা ফেসে চিটাগংয়ের যে পার্টটা আছে, যে কয়টা ম্যাচ আছে, এটা একটা বড় ফ্যাক্টর প্লে করবে। কেননা চিটাগং যখন দেখেন ঢাকায় যখন আসবেন, তখন
সবাই টিম কিন্তু বিদেশি মানে হচ্ছে ঢাকা, কারণ নিজের ঢাকা ক্যাপিটালস ছাড়া। কিন্তু চিটাগংয়ের যে ব্যাপারটা, হোম ম্যাচগুলো যে তারা চিটাগং খেলছে, এখান থেকে কয়টা জয় তারা বের করতে পারে, আমার মনে হয় এটা একটা বড় রোল প্লে করতে পারবে যে তারা টপ 2-তে ফিনিশ করতে পারবে কিনা। কারণ এখানে কিন্তু সিলেটের কাছ থেকে এক্সপেকটেশন ছিল, কিন্তু সিলেট কিন্তু সেই আশা হত করেছে আমাদের, একেবারেই পারেনি। আমরা একটু যদি দেখি আগামীকালকের ম্যাচ দুটো যদি একটু দেখে নিই। আগামীকাল দুপুর 1:30 খেলবে চিটাগং কিংস ভার্সেস ফরচুন বরিশাল। এবং একটু মুকিত ভাই আপনার কাছে যদি যাই, এখানে নিশ্চয়ই আপনি চিটাগং কিংসকে সাপোর্ট করছেন। আনডাউটলি। আর খুব শর্ট করে দেবদা আপনার কাছে শুনবো যে আপনি, আমার মনে হয় এই ম্যাচটা ফরচুন বরিশাল উইল পুল ইট অফ, দে উইল উইন দ্য ম্যাচ। কেন মনে হচ্ছে? চিটাগং একটু আগে যে কথাটা বলছিলাম, চিটাগং কিন্তু হোম গ্রাউন্ডে খেলা। হ্যাঁ, আমি ওটাই বলছি যে চিটাগং কতগুলো জয় এই চিটাগং পর্ব থেকে বের করতে পারে, এটার এনশিওর করবে তারা টপ 2-তে ফিনিশ করতে পারবে কিনা। আর ফরচুন বরিশালের যে ব্যাপারটা, তারা সব জায়গায় পারফর্ম করার মতো টিম, রিসেন্ট টাইমে তাদের কাছ থেকে এক্সপেক্টেড লেভেলে তারা পারফর্ম করতে পারেনি। কিন্তু এই জায়গাগুলোতে, এই পার্টিকুলার ম্যাচগুলোতে হয় কি, যখন আপনি হোম টিমকে হোম গ্রাউন্ডে হারিয়ে দিতে পারবেন, এটা শুধু দুটো পয়েন্ট না, আপনাকে মেন্টালি অনেক চার্জড আপ রাখে, কনফিডেন্সের দিক থেকে অনেক এগিয়ে রাখে। আমি নিশ্চিত তামিম ইকবাল প্লেয়ারদের কাছে, মানে বিং দ্য ক্যাপ্টেন, এই মেসেজটা দেবেন, অ্যান্ড দ্যাট উইল হেল্প। নাইস। পরবর্তীতে 6:30 খেলায় নামবে দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স। দুর্বার রাজশাহীদের প্লেয়ারদের আমরা যেমন জ্বলে উঠতে দেখেছি, যেরকম তাসকিনের কথা বলছিলাম, এবং দুই থেকে সেই তুলনায় কেন জানি এক্সপেক্টেড টিম ওয়ার্কটা পাচ্ছি না, মানে জয়ের হারটা পাচ্ছি না। মুকিত ভাই, আগে আপনার কাছ থেকে একটু জেনে নিই, এই দুটো দলের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখছেন? আমার কাছে বলছি দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী। দাদা, আপনার কাছে যেটা বলছিলাম যে আমরা যে খেলোয়াড়দের পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি পাচ্ছি, কিন্তু টিম হিসাবে আসলে দুর্বার রাজশাহীকে সেভাবে পাচ্ছি না কেন, এবং আপনি বা কি বলবেন এই দুটো দল, দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্সের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? আমার একটা লাইন মনে পড়লো যে এক ভস্য এক ছাড় দোষগুণ কবকার। তো দুটো টিমই না অলমোস্ট একই রকম। কাগজে কলমে আপনার খুলনাকে একটু বেটার টিম মনে হবে, কিন্তু মাঠের পারফরমেন্সে লাস্ট 2-3 ম্যাচেস খুলনা খুব খারাপ খেলছে। লাস্টে তো একটা ম্যাচ দেখলাম আপনার 7 উইকেট বোধহয় হাতে, 18 বলে 22 রান দরকার, সেই ম্যাচটা তারা হেরে গেল। মানে ক্যান ইউ বিলিভ ইট, 18 বলে 22-23 রান দরকার, 7 উইকেট হাতে সেই ম্যাচ হেরে গেছে। তো এরকম সিচুয়েশনে, যেটা আমি বরিশালের ব্যাপারে বলছিলাম, যে আপনি যখন খুব ক্লোজ ম্যাচ হেরে যাবেন, দ্যাটস এ ডিফারেন্ট সিনারিও। কিন্তু ম্যাচটা আপনার হাতের মধ্যে, আপনি জিতছেন, সবাই মানে শিওর, ড্রেসিং রুম শিওর আপনি জিতছেন। এই ম্যাচগুলো হেরে যাওয়ার ফলে হয় কি, একটা মেন্টাল নেগেটিভ এনার্জি ড্রেসিং রুমে ছড়িয়ে যায়, একটা ব্লকেজ তৈরি হয়। এবং ক্রিকেট ইজ মোর মেন্টাল গেম, উই অল নো ইট। ওখান থেকে আমার মনে হয় এই পার্টিকুলার সিচুয়েশনে যে কনফিডেন্সটা খুলনা টিমের থাকার কথা, এটা মিসিং থাকার একটা সম্ভাবনা আছে। আর রাজশাহী টিম পুরো টুর্নামেন্টেই তাদের বোলিং ইউনিট, যেটা তাসকিন বাদ দিলে অ্যাকচুয়ালি এই টিমের খুব বেশি কিছু নাই। তাহলে ওভারঅল এগিয়ে রাখছেন এখানে? আমি খুলনাকে এগিয়ে রাখবো, কিন্তু হয় কি, ওই পার্টিকুলার একটা দেখতে ধরেন একজন ইন্ডিভিজুয়াল ক্রিকেটার এমন একটা কিছু করে দিল যে আপনি ম্যাচ জিতে গেলেন, আমার মনে হয় রাজশাহীর ওইদিকে তাকিয়ে থাকতে হবে। দেখা যাক, এখন আসলে খেলা শেষ হওয়ার পরেই আমরা বলতে পারি আসলে কালকের ম্যাচ দুটোতে কি ঘটতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ দেবদা আপনাকে, মুকিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। এই ছিল ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আগামী পর্বে আবারও নতুন খেলা এবং নতুন অতিথি নিয়ে হাজির হয়ে যাব, সাথেই থাকুন।